এবার আলোচনায় আসা যাক হিজাজ রেল লাইন নিয়ে। সুলতান তার দিকে মুসলিম সমাজের দৃষ্টি আকর্ষণের জন্য বেশ কিছু ধর্মীয় এবং ইলমি প্রতিষ্ঠান স্থাপন করেন। এসব প্রতিষ্ঠানের পেছনে যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করেন। ছাত্রদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেন। হারামাইন শরীফাইনের সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করেন। মসজিদসমূহ মেরামত করেন, এগুলোর সৌন্দর্য বর্ধিত করেন তিনি। আরব মুসলমানদের সহানুভূতি অর্জনের লক্ষ্যে তিনি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। আরব এলাকা থেকে নিজের জন্য বিশেষ কজন প্রতিনিধি নিয়োগ দেন। এদের মধ্যে অনেককে বড় অঙ্কের বকশিস দিয়ে সহযোগী হিসেবে নিয়োজিত রাখেন, যেমন শামের ইজ্জত পাশা আল আবিদ। তিনি সুলতানের দরবারে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। তিনি ছিলেন আরব অঞ্চলের ব্যাপারে সুলতানের উপদেষ্টা। ইজ্জত পাশা দামেস্ক থেকে মদিনা মুনায়রা পর্যন্ত প্রলম্বিত রেললাইন প্রকল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সুলতান আব্দুল হামিদ এই প্রকল্পকে খিলাফতের রান শওকত উচ্চতায় পৌঁছানোর এবং ইসলামী ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেন। সুলতান দেশের বিভিন্ন অঞ্চলে রেললাইন স্থাপনের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেন। এক্ষেত্রে তার উদ্দেশ্য ছিল ১. দেশের দূরবর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করে ইসলামী ঐক্য প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করা। এছাড়াও সবগুলো প্রদেশকে নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা। ২. প্রদেশগুলোকে সাম্রাজ্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত করা, সামরিক আইনের অধীনে তাদের নত করা এবং এ বিষয়ে বাধ্য করা যে খিলাফত রক্ষায় প্রতিরোধ যুদ্ধের সম্পদ ব্যয় করবে এবং ব্যক্তিগত শক্তিও কাজে লাগাবে। ৩. সালতানাতের প্রতিরোধ ব্যবস্থা সুদৃঢ় করা এবং শত্রুদের প্রতিহত করার লক্ষ্যে সেনাবাহিনীর দ্রুত স্থানান্তর সহজ করা। রেললাইন প্রতিষ্ঠার মাধ্যমে বাস্তবেই বিভিন্ন জায়গায় সংঘটিত যুদ্ধে যথেষ্ট ফল পাওয়া যায় এবং সীমান্ত এলাকায় সেনানিবাস ও স্থানান্তর প্রক্রিয়া অনেক সহজ হয়ে ওঠে। সুলতান আব্দুল হামিদের শাসনামলে স্থাপিত রেললাইনের মধ্যে হিজাজ রেললাইনের গুরুত্ব অপরিসীম। দামেস্ক থেকে মদিনা মুনায়রা পর্যন্ত প্রলম্বিত এ লাইনের কাজ ১৯০০ খ্রিস্টাব্দে শুরু হয়। এ লাইন স্থাপিত হওয়ায় দুই শহরের দূরত্ব অনেকটা কমে আসে। যেখানে শাম থেকে যাত্রীদল স্থলপথে মদিনায় আসতে ৪০ দিন সময় লাগত এবং স্থলপথে শামের উপকূল থেকে হিজাজ পর্যন্ত পৌঁছতে ২০ দিন সময় লাগত, লাইন স্থাপনের পর সেই দীর্ঘ সফর ৫ দিনের দ্বারা সম্ভব হয়। এই রেললাইন স্থাপনের দ্বারা কেবল হাজিদের সেবা এবং যাতায়াত সংস্থা সহজীকরণ উদ্দেশ্য ছিল না, বরং এর পেছনে তার সুদূর প্রসারী রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য ছিল। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রেললাইনটি পৃথিবীর প্রতিটি কোণায় দ্বীনি জজবা ছড়িয়ে দেওয়ার অন্যতম একটি মাধ্যম হয়ে গিয়েছিল। সুলতান পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী মুসলমানদের উদ্দেশ্যে একটি বক্তব্য প্রচার করেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি এই রেললাইন স্থাপনে সচ্ছল ব্যক্তিদের অনুদান দিতে উদ্বুদ্ধ করেন। সুলতান আব্দুল হামিদ অনুদানের একটি তালিকা তৈরি করেন। এতে তিনি নিজের পকেট থেকে ৫০,০০০ উসমানীয় স্বর্ণমুদ্রা প্রদান করার পাশাপাশি রাষ্ট্রের আমদানি খাত থেকে ১,০০,০০০ স্বর্ণমুদ্রা প্রদান করেন। একটি দাতব্য কমিটিও গঠন করেন। জনগণ এতে স্বউৎসাহে অংশ নেয়। তারা এসব বিভাগ স্থাপন ও সংস্কারে সুলতানকে যান ও মাল দ্বারা সহায়তার ঘোষণা দেয়। প্রকল্প বাস্তবায়নে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুদান প্রদান করেন। তন্মধ্যে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হুসাইন পাশা, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জেহিনি পাশা এবং প্রকল্প কমিটির পরিচালক ইজ্জত পাশার নাম সবিশেষ উল্লেখযোগ্য। উল্লেখ্য যে এই ইজ্জত পাশা ফ্রিমেশনারির পৃষ্ঠপোষক ওই ইজ্জত পাশা নয়। এ প্রকল্পে বিভিন্ন কোম্পানির চাকরিজীবীরাও অনুদান প্রদানে উদ্দীপনা প্রদর্শন করেন। তারা এ ব্যাপারে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করেন। এছাড়া উসমানী নৌবহরের চাকরিজীবী সহ বরুদ, দামেস্ক, হালব, বুরসা এবং অন্যান্য প্রদেশের চাকরিজীবীরাও মুক্ত হস্তে এতে দান করেন। মিশরের শাহী মহলও অনুদান প্রদানে অংশগ্রহণ করে। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অনুদান ওঠানোর জন্য সেখানে একটি কমিটি গঠন করা হয়। কমিটি আহমদ মানবির নেতৃত্বে চাঁদা উত্তোলন করেন। মিশরের সাংবাদিকরা হিজাজ রেললাইন নির্মাণে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা প্রদর্শন করেন। এর প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে জারিদাতুল মুয়াইদ ও আল লেওয়াল মিসরিয়া নামক সংবাদপত্রও অনুদান উত্তোলন করে। ১৯০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত তারা ৩,০০০ উসমানীয় লিরা উত্তোলন করে। এই সংবাদপত্রের চিফ এডিটর ছিলেন মুস্তাফা কামিল পাশা। এভাবে আলী কামিল ১৯০১ খ্রিস্টাব্দ পর্যন্ত ২,০০০ উসমানীয় লিরা জমা করেন। আল মানার এবং আল রাইত আল মিসরি নামক সংবাদপত্র দুটিও এতে মহোদ্যমে অংশগ্রহণ করে। কায়রো, আলেকজান্দ্রিয়া ছাড়া মিশরের আরও কয়েকটি শহরে এই উদ্যোগকে সার্থক করতে কমিটি গঠন করা হয়। তবে এই প্রকল্প বাস্তবায়নে ভারতীয় মুসলমানদের ভূমিকা ছিল প্রথম সারিতে। তাদের উৎসাহ, উদ্দীপনা এবং অনুদান উত্তোলন তৎপরতা ছিল
সত্যি দেখবার মতো। হায়দ্রাবাদের আমির হিজাজের রেললাইন নির্মাণ খাতে বড় অঙ্কের অনুদান প্রদান করেন। একইভাবে ইরানের বাদশাহ 50,000 উসমানীয় লিরা প্রদান করেন। যদিও প্রকল্প বাস্তবায়নে বহির্বিশ্বের দক্ষ ইঞ্জিনিয়ারের প্রয়োজন ছিল প্রশ্নাতীত, কেননা ব্রিজ এবং কালভার্ট নির্মাণে অভিজ্ঞদের প্রয়োজন হয়, তথাপি যথাসাধ্য বাইরের সাহায্য এড়িয়ে চলা হয়। যেখানে বাইরের সাহায্য গ্রহণ ছাড়া গত্যন্তর ছিল না, কেবল সেখানে সীমিত আকারে সহায়তা নেওয়া হয়, কেননা বহির্বিশ্বের ইঞ্জিনিয়াররা স্বাধীনভাবে কাজ করতে চাচ্ছিল। কিন্তু সুলতান তাদের পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। এই কাজে তিনি মিশরীয় অভিজ্ঞদের উপরই বেশি নির্ভর করেন এবং দামেস্কের দক্ষিণে 760 কিলোমিটার দূরে অবস্থিত আল আখজার নামক রেল স্টেশন থেকে পরিকল্পিত রেললাইনের শেষ নাগাদ কোনো বহির্বিশ্বদের সহযোগিতা গ্রহণ করেননি, কেননা সেখানে পৌঁছার পর প্রকল্প কমিটির জন্য বিদেশি সহায়তার কোনো প্রয়োজন অবশিষ্ট থাকেনি। বাকিটুকু মিশরীয় ইঞ্জিনিয়াররাই সমাপ্ত করেন। 1907 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞদের ব্যতীত শুধু শ্রমিকের সংখ্যাই দাঁড়ায় 7,500-এর মতো, আর পুরো পরিকল্পনা বাস্তবায়নে খরচ হয় 42,83,000 উসমানীয় লিরা। যদি প্রকল্প বাস্তবায়নে বিদেশি কোম্পানির সহযোগিতা গ্রহণ করা হতো, তাহলে এর ব্যয় খাত অনেক গুণ বেড়ে যাওয়ার পাশাপাশি সময়ও বেশি লাগত। মিশরীয় অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং দেশীয় শ্রমিকদের জোশ ও জজবা আর দেশ সেবার মানসিকতা প্রকল্পটিতে অল্প সময়ের ভেতরে পূর্ণতায় পৌঁছতে সহায়তা করে। 1908 খ্রিস্টাব্দের আগস্টে রেললাইনটি মদিনা পর্যন্ত পৌঁছে যায়। পরিকল্পনা অনুযায়ী এটি মদিনা থেকে মক্কায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানেই কাজের সমাপ্তি টানা হয়, কারণ মক্কার শরীফ হুসাইন বিন আলী আশঙ্কা করছিল লাইনটি মক্কা পর্যন্ত পৌঁছালে পুরো হিজাজের উপর উসমানীয়দের আধিপত্য দৃঢ় হয়ে যাবে, আর এভাবে তার ক্ষমতা হুমকির মুখে পড়তে পারে। এজন্য সে মক্কা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের নানাবিধ কারণ তুলে ধরেন, ফলে লাইনটি মদিনা পর্যন্ত পৌঁছাতে থেমে যায়। এরই মধ্যে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। ইংরেজরা আরবের সঙ্গে চুক্তি করে নেয়, আর আরব বাহিনী ফয়সাল বিন হুসাইন বিন আলীর নেতৃত্বে ইংরেজ বাহিনীর সঙ্গে একভূত হয়ে যায়। তারা হিজাজ রেললাইনের পুরো ক্ষতি সাধন করে। তাদের অপতৎপরতার ফলে আজ পর্যন্ত এই লাইন পরিত্যক্ত হয়ে আছে। তবে আমরা আশাবাদী যে কেউ লাইনটি মেরামতে উদ্যোগী হবে এবং বাইতুল্লাহ যাত্রীদের যাতায়াতের পথ সুগম করে তুলবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। 1907 খ্রিস্টাব্দে ব্রিটিশ রাষ্ট্রদূত তার বার্ষিক রিপোর্টে কনস্টান্টিনোপল প্রসঙ্গে হিজাজ রেলওয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, শেষ 10 বছরের রাজনৈতিক ঘটনাবলী খুব স্পষ্ট হয়ে সামনে আসে। এসব ঘটনার মধ্যে হিজাজ রেলওয়ে নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই প্রকল্প সুলতানকে জাতির কাছে খলিফাতুল মুসলিমিন হিসেবে মর্যাদাবান করে তোলে। এটি বিশ্বের 300 মিলিয়ন মুসলমানদের অবিসংবাদিত নেতা হিসেবে তার গায়ে খিলাফতের পোশাক পরিয়ে দেয়। তিনি প্রমাণ করতে সক্ষম হন যে তিনিই হচ্ছেন জাতির আধ্যাত্মিক নেতা। নিজের কাজ দ্বারাই প্রমাণ করেন তার মধ্যে দিনীবোধ এবং আত্মমর্যাদা বিদ্যমান। হিজাজ রেললাইনের মাধ্যমে তিনি দূরত্বের ব্যবধান অনেকটা কমিয়ে নেন। মক্কা মদিনায় পৌঁছার পথ সহজ হয়ে ওঠে, কিন্তু ইংরেজরা যে প্রকল্পটির ব্যাপারে সন্তুষ্ট হতে পারেনি, সে সন্দেহটা তখনই দূর হয়ে যায় যখন দেখতে পাই প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে তারা নীরবতা অবলম্বন করে, ভিতরে ভিতরে চরম বিদ্বেষ পুষে রাখছে এবং সুযোগ পাওয়া মাত্র বোমা মেরে তা অচল করে দিচ্ছে, যাতে উসমানীয় সেনাবাহিনী কখনো এই লাইন ব্যবহার করতে সামর্থ্য না হয়। 22 আগস্ট 1908 সর্বপ্রথম এই লাইন হয়ে প্রথম ট্রেনটি দামেস্ক থেকে মদিনায় পৌঁছায়। দিনটি ছিল পুরো মুসলিম বিশ্বের জন্য এক অপার্থিব আনন্দের দিন। এই দিন তাদের এক বিশাল স্বপ্নের বাস্তবায়ন ঘটেছিল। দামেস্ক থেকে মদিনায় পৌঁছাতে যেখানে আগে কয়েক সপ্তাহ লেগে যেত, সেখানে এই লাইন দিয়ে প্রথম ট্রেন যাত্রীরা 814 মাইলের দুর্গম পথ পাড়ি দিয়ে মাত্র 3 দিনের ভেতরে মদিনায় পৌঁছে যায়। ঐতিহাসিক ওই মুহূর্তটি যত ঘনিয়ে আসছিল, হজ সম্পাদনে আগ্রহী মানুষের হৃদয়ের অস্থিরতাও তত বেড়ে চলছিল। সুলতান আব্দুল হামিদের রাজনৈতিক কৌশল ছিল অত্যন্ত সুদৃঢ়। তিনি চেয়েছেন মানুষ যেন খলিফাতুল মুসলিমিন হিসেবে তার প্রতি নিবেদিত হয়ে ওঠে। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে হিজাজ রেলওয়ে ছিল একটি অন্যতম মাধ্যম। মিশরে অবস্থানরত ব্রিটিশ প্রতিনিধি মিস্টার কমরাই সর্বপ্রথম ইউরোপবাসীকে মুসলিম ঐক্যের বিরুদ্ধে উত্তেজিত করার প্রয়াস পায়। তার উদ্দেশ্য ছিল রিপোর্টের মাধ্যমে ইউরোপবাসীকে ইসলামী ঐক্যের ব্যাপারে উত্তেজিত করে তোলা হোক। ইতিমধ্যে মিশরের বিখ্যাত পত্রিকা আল আহরামে ফরাসি মন্ত্রী মিস্টার হুনটোর একটি বিবৃতি প্রকাশ করে। উক্ত বিবৃতিতে মিস্টার হন্টো ইসলামী ঐক্যের ব্যাপারে খুব বিষোদ্গার করে।
আসলে ইসলামী ঐক্যের বিরোধিতা ছিল উসমানীয়দের বিরোধিতা। ইউরোপ চাচ্ছিল মুসলমানদের ঐক্যের স্বপ্নসাদ চিরতরে মিটে যাক, তাদের হাতে ঐক্যের কোনো মাধ্যম অবশিষ্ট না থাক। কেননা তারা দেখতে পাচ্ছিল সুলতানের এই আহ্বান মুসলমানদের ঐক্যের বড় একটি মাধ্যম। তারা মুসলমানদের বিচ্ছিন্ন ও বিভক্ত রেখে তাদের সাম্রাজ্যবাদী উদ্দেশ্যে চরিতার্থ করতে চাচ্ছিল, আর মুসলমানদের অনৈক্যই ছিল তাদের সম্প্রসারণের ভিত্তি। তাই ইউরোপ মুসলমানদের এই ভিত্তি গুড়িয়ে দিতে তৎপর ছিল, যাতে তাদের মধ্যে ঐক্য গড়ে ওঠার কোনো সম্ভাবনা না থাকে। এই লক্ষ্যে তারা কয়েকটি বুনিয়াদী পদক্ষেপ গ্রহণ করে। ১. প্রাদেশিক জন্মস্থানিক, আঞ্চলিক, দলীয় এবং বংশগত বিরোধ ও বৈষম্যগুলো জাগিয়ে তোলা। ২. ইসলামী ঐক্যবিরোধী মনস্তাত্ত্বিক যুদ্ধের পরিবেশ সৃষ্টি করা। এসব প্রস্তুতি ছিল উসমানীয় খিলাফত ধ্বংস করে দেওয়ার ভূমিকা এবং আন্তর্জাতিক ইহুদি সন্ত্রাসবাদীদের দনমে আন্দোলন, তুর্কি আল ফাতা ও ইত্যাদি তেরাকিকে সহায়তার স্পষ্ট প্রয়াস।